তোমাদেরকে একটা কাজ করতে হবে, সিম্পল কাজ। সেটা হলো যে এই যে দুটো লেন্স এঁকেছি আমরা, লেন্স, হ্যাঁ অন্য কিছু হবো না, এই যে দুটো লেন্স এঁকেছি, দুটো লেন্সের নাম আমাকে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে পাঠাতে হবে, ঠিক আছে? এমনিতে তো মোটামুটি সবার কাছেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আছে, না লিঙ্কে দেখে নেবে, পাঠিয়ে দেবে, পারবে সবাই, ঠিক আছে? মানে নামকরণগুলোতে যেন প্লেনো কনভেক্স হয়, কনভেক্সো কনকেভ, কনকেভো কনভেক্স, উত্তল অবতল, অবতলোত্তল, তাই না, সমতলোত্তল, এরকম অনেক রকম নাম হয়। এই দুটো লেন্সের নাম 1 আর 2 হিসেবে লিখে পাঠালেই হলো। এটা তোমাদের হোমওয়ার্ক। সো আজকে লেন্স মেকার্স ফর্মুলা ছবি দেখেই তো বোঝা যাচ্ছে, হ্যাঁ লেন্স মেকার্স ফর্মুলার বেসিক ছবিটা আঁকা আছে। এখানে দুটো কার্ভ সারফেস, ভুল বললাম, স্ফেরিক্যাল সারফেস, ইয়েস, দুটো স্ফেরিক্যাল সারফেস, দুটো স্ফেরিক্যাল সারফেস, তার মধ্যে যে মিডিয়াটা আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 আর দুদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, and in this case I am considering that μ2 is greater than μ1, মানে মধ্যের যে মিডিয়াটা, এই মিডিয়াটা অপটিক্যালি ডেন্সার মিডিয়া, ক্লিয়ার? এখন আমরা যেটা করব সেটা হলো যে একটা কোনো রিয়েল অবজেক্টের ইমেজ ফর্ম করব স্টেপ বাই স্টেপ। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের নামটা দিয়ে রাখলাম এ অবজেক্ট। সো একটা লাইট রে স্ট্রেট থ্রু দিস অ্যাক্সিস পাস করবে, আনডেভিয়েটেড, পারপেন্ডিকুলার ভাবে পড়েছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল ইনসিডেন্টেড হয়েছে, আনডেভিয়েটেড মুভ করবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এগেন ইনসিডেন্টেড হয়েছে, আনডেভিয়েটেড, ইট উইল মুভ ফলোইং দিস অ্যাক্সিস, স্ট্রেট লাইন ফলো করে লাইট রে প্রপাগেট করে যাবে। এখন আরেকটা লাইট রে আমি এই পয়েন্টে ফেলবো, সেকেন্ড লাইট, ক্লিয়ার? নরমাল যেটা আছে, নরমালটাকে আরেকটু এক্সটেন্ডেড করে নি, this one is normal at the point of incident. So এই অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখন it could have been angle of refraction, যদি কোনো মিডিয়া না থাকতো, আলাদা করে কোনো সেপারেটর না থাকতো, ইন্টারফেস না থাকতো, তাহলে লাইট রে স্ট্রেট লাইন ফলো করতো। বাট ইন দিস কেস এই মিডিয়াটা ডেন্সার মিডিয়া হওয়ার জন্য কি হবে, এই অ্যাঙ্গেলটা কম্পারেটিভলি ছোট হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা ছোট হলে আমি অনেকটা ছোট করে নিয়ে লাইট রে এখানে কোথাও মিট করা, এখানের কোনো পয়েন্ট, বুঝতে পেরেছো? মানে ইন দিস কেস দিস ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটা I1 R1 বলে দিই, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? লাইটটা কোথায় গিয়ে মিট করবে, এট দিস পয়েন্ট। তার মানে ইমেজ অবশ্যই এই পয়েন্টে ফর্ম হয়েছে। দিস ওয়ান ইজ নেমড অ্যাজ I1, ইট ইজ ফার্স্ট ইমেজ ফর্মড ডিউ টু দিস ইন্টারফেস, প্রথম যে প্রতিসারক আছে, রিফ্র্যাক্টিং সারফেস, স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, তার জন্য যে ইমেজটা ফর্ম হয়েছে, দ্যাট ইজ ফর্মড এট I1, and we will consider this one is P1, pole of this one is P2, and intermediate point this one is P, মানে আলাদা আলাদা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এখন যদি এই অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স, সেন্টার অফ কার্ভেচার অর রেডিয়াস অফ কার্ভেচার, এইগুলোর রেসপেক্টে দিস থিকনেস, এই যে থিকনেসটা আছে, এটা যদি নেগলিজিবল হয়, তাহলে এই P1 and P2 এগুলোকে প্রায় একটা পয়েন্টই ধরে নেওয়া যেতে পারে, বুঝতে পেরেছো তো? তাহলে আমরা যখন কোনো কিছু ডিসটেন্স লিখবো, ইন দ্যাট কেস এখানে যেরকম আমরা অবজেক্ট ডিসটেন্স নেওয়া উচিত ছিল P1 থেকে A পর্যন্ত, বাট উই উইল কনসিডার PA অবজেক্ট ডিসটেন্স, বুঝতে পেরেছো? এখান এই সারফেসের রেসপেক্টে অবজেক্ট ডিসটেন্স P2 I1 হওয়া উচিত ছিল, বাট উই উইল কনসিডার PI1, ঠিক আছে? তাহলে আমার এই
P1 আর P2 এই দুটো পয়েন্ট আলাদা করে উল্লেখ করার দরকার পড়বে। এনিওয়ে, তাহলে owing that equation, that means spherical surface এ রিফ্র্যাকশনের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন অনুযায়ী mu2 by v minus mu1 by u equals to mu2 minus mu1 by r. It was the first equation, তাই না? লাইট রে এখান থেকে গিয়ে ডেভিয়েটেড হয়ে এই পয়েন্টে মিট করবে না আলটিমেটলি। আমরা শুধুমাত্র ফার্স্ট রিফ্র্যাক্টিং সারফেসের জন্য ইমেজ ফরমেশন করে দেখেছি। তাহলে এখানে mu2 by v minus mu1 by u equals to mu2 minus mu1 by r। এই mu2 mu1 mu2 mu1 এগুলো ঠিকঠাক মেইনটেইনড আছে। দেখো যে মিডিয়া দিয়ে লাইট রে গেছে সেই মিডিয়াটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স mu1, আর যে মিডিয়াতে সেকেন্ড মিডিয়া রিফ্র্যাক্টিভ ইনডেক্স mu2 ই আছে। তাহলে এইগুলোর কোনো রকম চেঞ্জ নেই, চেঞ্জ আছে শুধুমাত্র v u এবং r এ, তাই তো? দেখো এখানে v কোনটা? this one, image distance pi1. so I will write down mu2 by pi1 minus mu1 by u with respect to this media object distance কোনটা লিখবো? pa, তাই না? equals to mu2 minus mu1 divided by এই সারফেসের সেন্টার যদি এটা হয় and this one is first radius p(O1), then it can be written as p(O1). clear? now এখানে সেন্টার অফ কার্ভেচার এন্ড ইমেজ পজিটিভ ডিরেকশনে আছে and object আছে নেগেটিভ ডিরেকশন। so this one will have positive, this one will have positive, but this one will have negative। তার মানে ইকুয়েশনটা কি রকম দাঁড়ালো দেখো, mu2 by pi1 plus mu1 by pa equals to mu2 minus mu1 by r1। ঠিক আছে? ক্লিয়ার? না আমরা r1 এখন লিখছি না, আমরা এখন p(O1) ই লিখি। নাও এই যে সারফেস আছে, এই সারফেসে লাইটের পয়েন্ট অফ ইনসিডেন্ট হলো এটা। এবারে এই ফার্স্ট সারফেসটা ভুলে যাও, এবারে সেকেন্ড সারফেস যেটা আছে সেটাকে নিয়ে ভাবো। সেকেন্ড সারফেসের একটা কোনো সেন্টার অফ কার্ভেচার থাকবে। সাপোজ সেকেন্ড সারফেসের সেন্টার অফ কার্ভেচার এখানে কোথাও আছে। এখানে নিলে ছবিটা একটুখানি অগোছালো হয়ে যাবে, এরকম পয়েন্টে নিতে হলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম কাজ হলো আমার এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখে নাও। এটা অ্যাড করলাম মানে কি, দিস ওয়ান ইজ রেডিয়াস অফ কার্ভেচার, তাই না? এটা যদি সেন্টার হয় তাহলে এই সারফেসের উপরে যে কোনো লাইন ফ্রম দিস পয়েন্ট ইট উইল বি রেডিয়াস। তার মানে এটা নরমাল এট দিস পয়েন্ট অফ ইনসিডেন্ট, এই পয়েন্ট অফ ইনসিডেন্ট এটা নরমাল। তাহলে এই কেসে এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই না? এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। লাইট রে এইভাবে যাওয়ার কথা ছিল স্ট্রেট, বাট এই কেসে তো লাইট রে আর এইভাবে যেতে পারবে না, তার কারণ এই মিডিয়াটা আলাদা। তাহলে এখন এই যে লাইট রেটা পৌঁছানোর কথা ছিল এইভাবে না গিয়ে ইট উইল ডেভিয়েট টুয়ার্ডস দিস অর অ্যাওয়ে ফ্রম দিস, সেটা পরের ব্যাপার। যেটা প্রথমে বোঝার সেটা হলো এই যে i1, এই i1টা সেকেন্ড সারফেসের কেসে
অবজেক্টের কাজ করবে, তাই না? সেকেন্ড সারফেসের কেসে I1 টা অবজেক্ট হবে, এটা বুঝে নাও। এবারে ভালো করে বোঝো, এই মিডিয়ার রেসপেক্টে এই মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লো, তাহলে কি হবে? লাইট রে বেশি ডেভিয়েট করবে, অর্থাৎ লাইট রেটা এই অ্যাঙ্গেলের থেকে বড় অ্যাঙ্গেল ফর্ম করবে। আমি অ্যাঙ্গেলটাকে আরো বাড়িয়ে নিলাম, ধরো লাইট রে এখানের কোনো পয়েন্টে মিট করেছে, এই অ্যাঙ্গেলের থেকে এই অ্যাঙ্গেলটা বড় আছে তো, সো ইন দিস কেস এটা যদি I2 হয় সেকেন্ড সারফেসের জন্য, and this one will be R2 for second surface. ক্লিয়ার? বোঝা গেছে? লাইট রে এখানে পড়েছে, এটা হলো এর কেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বড় করতে হবে, তাহলে লাইট রে এই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বড় হওয়ার জন্য এই পয়েন্টের আগে কোথাও মিট করে গেছে, সো আমি এটাকে I হিসেবে লিখলাম, as it will be the final image. Clear? Now again I will follow this equation. কোন ইকুয়েশনটা? that very equation, mu2 by v minus mu1 by u equals to mu2 minus mu1 by r. ইকুয়েশন তো ওটাই হবে নাকি, চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। এখানে প্রথম চেঞ্জ কি করতে হবে বুদ্ধি খাটিয়ে ভাবো। প্রথম চেঞ্জ হলো এখানে ইনসিডেন্টেড মিডিয়া অর্থাৎ ফার্স্ট মিডিয়া তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু mu2, আর সেকেন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর সেকেন্ড মিডিয়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো mu1। তাহলে প্রথম কাজ হলো mu2 আর mu1 এটা ইন্টারচেঞ্জ করে যাবে, তাহলে এখানে ইকুয়েশনটা হবে mu1 by v minus mu2 by u equals to mu1 minus mu2 by r। ভালো করে বোঝো, ঠিক আছে? এবারে অবজেক্ট ইমেজ সবকটা বসিয়ে দাও। ইমেজ ডিসটেন্স mu1 by image distance, it is pi minus mu2 by object distance, it is pi1 equals to mu1 minus mu2 by r। এই যে সারফেসটা আছে তার সেন্টার অফ কার্ভেচার this one, if this one be O2 then it will be PO2। ক্লিয়ার? এইবারে সাইন কনভেনশন দেখো, PI কোন দিকে আছে? I পজিটিভ ডিরেকশনে, this one is পজিটিভ ডিরেকশন না, x অ্যাক্সিস এর এদিকটা পজিটিভ, সাইন কনভেনশন টুয়ার্ডস দিস নেগেটিভ। তাহলে PI it will be positive, PI1 it will be positive, these two will be positive. What about PO2? PO2 towards this measure করতে হয়েছে, so it will be negative. Clear? পরিষ্কার? তাহলে আমরা দুটো সারফেসের কেসে ফাইনাল ইকুয়েশন পেয়ে গেছি। এবারে দেখো এখানে mu2 by pi1, sorry it will be mu2, in this case mu2 by pi1 it is positive, but in this case mu2 by pi1 it is negative, তাই না? এবারে আমি যদি এই ইকুয়েশন দুটো অ্যাড করে দিই, in this case এই পার্টটা দেখো নেগেটিভ আছে, আছে না? এই পার্টটা এখানে পজিটিভ আছে,
তাহলে ইন্টারমিডিয়েট যে ইমেজটা ফর্ম করেছিল I1 ইন্টারমিডিয়েট ইমেজ, যেটা সেকেন্ড কেসে অবজেক্ট হিসেবে ধরেছিল, সেই পার্টটাকে আমাকে অপ্ট আউট বের করে দিতে হবে। যদি বের করতে হয় তাহলে এই দুটো অ্যাড করলেই হবে, μ2/πI1 মাইনাস আর μ2/πI1 প্লাস, এই দুটো অ্যাড করে দাও। অ্যাড করে দিলে কত হবে, μ1/PA প্লাস μ1/PI equals to μ2 minus μ1 by this one PO1 plus μ1 minus μ2 by minus PO2, আমি এখানে মাইনাস করে নিলাম, এখানে PO2 লিখলাম। ঠিক আছে, এবারে আমি এগেইন অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স গুলোকে ঠিকঠাক মতন অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন বসাবো। ওই যে বলেছিলাম যে এখানে দুবার তোমাকে সাইন কনভেনশন মেইনটেইন করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ জিওমেট্রিক্যালি, এই যে প্লাস প্লাস মাইনাস এগুলো বসিয়েছি, দিস আর জিওমেট্রিক্যালি সাইন কনভেনশন। এবারে PA PI বা PO1 PO2 এর জায়গায় এগেইন সাইন কনভেনশন আমরা ফলো করব। তাহলে PA এখানে অবজেক্ট ডিসটেন্স, অবজেক্টটা কোন দিকে আছে, নেগেটিভ সাইডে, সো ইট উইল বি μ1 by minus plus μ1 PI, it is in positive direction, it is ultimate image, so it will be V equals to μ2 minus μ1 by PO1, it is again in positive side and it is center of curvature of first refracting surface. I will write down R1 minus μ1 minus μ2 by PO2, this one is in negative direction এবং এটা হলো সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেসের সেন্টার, সো ইট উইল বি মাইনাস R2। ঠিক আছে, মাইনাস মাইনাস এটাকে আমি প্লাস করে নিলাম, মাইনাস সাইনটাকে উড়িয়ে দিলাম। তাহলে এখানে μ1 ইনটু 1/V minus 1/U equals to, এখানে যদি আমি μ2 minus μ1 কমন নিই তাহলে পড়ে থাকবে কত, 1/R1। এই পার্ট থেকে μ2 minus μ1 লিখেছি মানে মাইনাসটা কমন নিয়েছি, সো ইট উইল বি minus 1/R2। ক্লিয়ার? নাও এই ইকুয়েশনটাতে μ1 দিয়ে বোথ সাইডকে যদি আমি ডিভাইড করে দিই, then this equation will be like this, 1/V minus 1/U equals to μ2 by μ1 minus 1 into 1/R1 minus what? This one μ2 by μ1, it is nothing but relative refractive index of second media or interim media or media of lens rather। এই মিডিয়াটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু অ্যাটমসফিয়ার অর বাইরের যা অপটিক্যাল মিডিয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে বাইরের রেসপেক্টে ভেতরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইট ইজ μ2 minus μ1, এটাকে আমরা মিউ রিলেটিভ হিসেবে লিখতে পারি। দেন দ্য ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ 1/V minus 1/U equals to mu relative minus 1 into 1/R1 minus 1/R2. This one is the equation we are looking for. এই ইকুয়েশনটা আমাদের দরকার আছে। ঠিক আছে, এখানে সাইনোপসিস মানে যেটা তোমাদেরকে মনে রাখতেই হবে সেটা হলো যে এখানে তোমাকে দুবার সাইন কনভেনশন ইউজ করতে হবে, দুবার। প্রথমবার সাইন কনভেনশন ইউজ করবে
যখন জিওমেট্রিক্যালি ভ্যালুগুলো বসাচ্ছ, ভি ইউ আর এর রেফারেন্সে জিওমেট্রিক্যালি যখন বসিয়েছো, তখন একবার সাইন কনভেনশন ফলো করেছো ইন অল কেসেস। আর সেকেন্ড টাইম যখন জিওমেট্রিক্যাল ভ্যালুর থেকে অ্যালজেব্রিক্যাল নোটেশনে নিয়ে আসছো ইউ ভি আর ওয়ান আর, বুঝতে পেরেছো তো? দুবার তোমাকে সাইন কনভেনশনটা ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে হবে, দেন বিষয়টা খুব ইজি। সো ফাইনাল ইকুয়েশন মাস্ট বি রিটেন, একদম শেষে যে ইকুয়েশনটা লেখা উচিত অ্যাজ পার লেন্স মেকারস ফর্মুলা, মানে আমরা লেন্স মেকারস ফর্মুলা তো অলরেডি করে ফেলেছি, এটাও লেখা যেতে পারে। ভালো করে দেখো, এটা আমরা শিখলাম 1/v minus 1/u equals to mu relative minus 1 into 1/r1 minus 1/r2, just তাই তো? and you know it very well, 1/v minus 1/u equals to 1/u in case of convex, concave, whatever the lens is. It is relation between u and v as per refractive index and radius of curvature, and this one is relation between u and v as per focal length. So you can write down focal length is related with this 1/f equals to mu r minus 1 into 1/r1 minus r 1/r2. So তোমার যদি একটা নির্দিষ্ট ফোকাল লেন্থের লেন্স লাগে and material having a fixed refractive index, তাহলে only by controlling radius of curvature you can get your required focal length, easily তৈরি করা যেতে পারে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস একটু বলে নেওয়ার, সেটা হলো যে 1/f it is equals to actually power. That means if f is measured, f in meter, then power it is in meter inverse, and this one is called diopter. তাহলে এই ইকুয়েশন অনুযায়ী বা এই এফ আর পি এর যে রিলেশন আছে, এই রিলেশন অনুযায়ী ইউ ক্যান রাইট ডাউন পি ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু মিউ আর মাইনাস 1 ইনটু 1/r1 মাইনাস 1/r2, তাই তো? তাহলে তোমাকে যদি একটা নির্দিষ্ট পাওয়ারের ফোকাল লেন্থ বা নির্দিষ্ট পাওয়ারের যদি কোনো লেন্স তৈরি করতে বলে, তাহলে ইউ হ্যাভ টু কন্ট্রোল দিস, তাই না? আবার যদি অনেকগুলো লেন্স থাকে, ইন দ্যাট কেস net power is nothing but the combination of those. সেখানে আলাদা আলাদা রেডিয়াস অফ কার্ভেচার, আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইনডেক্সের অনেকগুলো লেন্সের কম্বিনেশন ইউজ করতে পারো। এখন লাগবে, এখন দরকার নেই, পরে যখন দরকার হবে আমরা আলোচনা করব। তোমরা তো আছোই, তাই না? ওকে, তাহলে আমাদের লেন্স মেকারস ফর্মুলা তৈরি হয়ে গেল। মানে সবাই এবার লেন্স তৈরি করতে পারবে বাড়িতে বসে? একদমই না। লেন্স মেকারস ফর্মুলা অ্যাকচুয়ালি কার্ভেচারের উপর ডিপেন্ড করে লেন্সগুলো কি করে তৈরি করা। এখন একটু বলে নেওয়ার দরকার আছে, সেটা হলো যে আমরা সাধারণত লেন্স ইউজ করি চশমার ক্ষেত্রে, মানে অন্যান্য ক্ষেত্রে লেন্সের বিশাল কোনো ব্যবহার নেই। অনেক জায়গাতেই আছে, ক্যামেরার ক্ষেত্রে বা বিশেষ করে এই যে যেটা দিয়ে এই ভিডিওটা শুট করা হচ্ছে, এই সমস্ত ভিডিও শুট করার ক্ষেত্রে বা ফটো তোলার সময় যে লেন্সগুলো ইউজ করা হয়, অল আর লেন্সেস, বাট সব থেকে বেশি লেন্সের ইউজ হলো ওই মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া এই ধরনের ভিশনকে ঠিকঠাক করার জন্য। তো তখন না এরকম আলাদা আলাদা কার্ভেচারের লেন্স ওইভাবে কেটে তৈরি করে দেয় না তখন, বুঝতে পেরেছো তো? এখানে কি করা হয়, স্পেসিফিক পাওয়ারের আলাদা আলাদা ফর্ম বা ফ্রেম তৈরি করাই থাকে, আলাদা আলাদা পাওয়ারে।
হ্যাঁ, সে -1, -1/2, -1/4 বা -0.25 ডায়াপ্টার আবার প্লাস এরকম বিভিন্ন পাওয়ারের লেন্স তৈরি করাই থাকে। তো যখন একটা নির্দিষ্ট পাওয়ারের লেন্সের অর্ডার দেওয়া হয় তখন কি করা হয় যে ওই লেন্সগুলো বা ওই যে গ্লাসগুলোকে অলরেডি কার্ভ করে কেটে নেওয়া হয়েছে, আগে থেকে তৈরি করা আছে, সেইগুলোকে ওই কানাডা বালসাম নামে এক স্পেসিফিক অ্যাডহেসিভ আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক্স্যাক্টলি সেম উইথ গ্লাস। এই কানাডা বালসাম দিয়ে ওই আলাদা আলাদা লেন্স, আলাদা আলাদা পাওয়ারের লেন্স একসঙ্গে কম্বাইন করে একটা লেন্স তৈরি করা হয়। বুঝতে পেরেছো? ধরো আমার -1.5 পাওয়ারের কোনো একটা চশমা তৈরি করাতে হবে, ঠিক আছে? তো তখন কি করা হয়, -1.5 পাওয়ারের আলাদা করে লেন্স ইউজ করা হয় যেটা সেটা হলো -1 পাওয়ার আর -1/2 পাওয়ারের দুটো লেন্স এই কানাডা বালসাম দিয়ে জোড়া লাগিয়ে তারপরে তোমার চশমার যে ফ্রেমটা আছে ওই ফ্রেম অনুযায়ী কেটে সেটাকে ফিট করা হয়। অবশ্যই এর সঙ্গে সিলিন্ড্রিক্যাল পাওয়ারটাও মাথায় রাখার ব্যাপার আছে। এনিওয়ে আমরা পরে যখন ওই হিউম্যান আই অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়বো তখন হয়তো ওই ভিশনগুলো সম্বন্ধে কিছুটা তৈরি হবে। আজকে আমাদের যেটা করার সেটা হলো রিয়েল অবজেক্টের ইমেজ ফরমেশন। রিয়েল অবজেক্টের ইমেজ ফরমেশন মিন্স তোমরা সবাই করেছো, কিন্তু টেকনিক্যালি বিষয়টা একটু শেখার দরকার আছে আমার মনে হয়। টেকনিক্যালি শেখা মানে ছবিটাতে যাতে কোনো রকম মিস্টেক না হয়। জিওমেট্রিক্যাল অপটিক্স তো, ছবি আঁকার সম্বন্ধে প্রথম থেকেই তোমাদের বলে আসছি, ছবি মানে বিশাল কঠিন ব্যাপার নয়, কতগুলো স্ট্রেট লাইন আঁকা। স্ট্রেট লাইনগুলো যদি ঠিক করে আঁকতে পারো তাহলেই হবে। এখানে 7খানা স্ট্রেট লাইন দরকার আছে। ফার্স্ট ওয়ান ইজ এক্স অ্যাক্সিস, বোঝাই যাচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। আর যে লাইনগুলো দরকার, সেকেন্ড ইজ ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা হলো পজিশন অফ লেন্স। ওয়াই অ্যাক্সিস ইজ পজিশন অফ লেন্স। থার্ড ইজ অলসো ভেরি ভাইটাল, দ্যাট ইজ অবজেক্ট। অবজেক্ট ইউজুয়ালি যদি এক্সটেন্ডেড অবজেক্ট হয় এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বসাতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট, ক্লিয়ার? ফোর্থ ওয়ান ইজ রে থ্রু অপটিক্যাল সেন্টার। এই যে এটা যদি লেন্সের অ্যাক্সিস হয় আর এটা যদি লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, দেন রে থ্রু অপটিক্যাল সেন্টার এটা হবে। সো রে থ্রু অপটিক্যাল সেন্টার এটা একদম স্ট্রেট উল্টো দিকে বাড়িয়ে দিলে, ঠিক আছে? ভালো করে বুঝো। ফিফথ ওয়ান প্যারালাল রে আপ টু ওয়াই অ্যাক্সিস। প্যারালাল ওয়াই অ্যাক্সিস পর্যন্ত রাখ দিলে কটা লাইন হয়েছে? 5টা। নাও ইমেজ ফর্ম করার সময় যদি ধরো আমাকে রিয়েল ইমেজ ফর্ম করতে হয়, রিয়েল সাইড ইন কেস অফ লেন্স, এই সাইডটা হলো রিয়েল সাইড and this side is virtual side। ইমেজের জন্য বলছি, this one is virtual side, তাই তো? তাহলে রিয়েল সাইডে যদি ইমেজ তৈরি করতে চাও এদিকে আঁকতে হবে, ভার্চুয়াল ইমেজ যদি ফর্ম করতে চাও টুয়ার্ডস দিস। এবারে যদি তোমাকে বড় ইমেজ আঁকতে হয়, রিয়েল ম্যাগনিফাইড ইমেজ আঁকতে হয়, তাহলে পরিষ্কার ম্যাগনিফাইড ইমেজ উইল বি ফর্মড এট দিস পজিশন। ম্যাগনিফাইড বড় হয়েছে, দেখো অবজেক্টের থেকে এটা বড় হয়ে গেছে। যদি ছোট আঁকতে চাও রিয়েল, তাহলে কাছে আঁকলেই ছোট হবে। দেখো অনেকটা ছোট হয়েছে, তাই না? যদি ভার্চুয়াল আঁকতে চাও, ভার্চুয়াল বড় যদি আঁকতে হয়, তাহলে এখানে কোথাও আঁকতে হবে। দেখো ভার্চুয়াল ম্যাগনিফাইড হয়ে গেছে, তাই না? আর ভার্চুয়াল ছোট যদি আঁকতে চাও, then it will be somewhere here, এখানে কোথাও এঁকে নিবে। বুঝতে পেরেছো? 6টা দাগ দিয়েছি আমরা।
এখানে অনেকগুলো দাগ পড়ে গেছে, তার কারণ অনেক ধরনের ইমেজ কনস্ট্রাকশন আমরা একসঙ্গে দেখিয়েছি। এবং অনেকগুলো ইমেজ তো একসঙ্গে হবে না, যে কোনো একটা ইমেজ হবে। এটা মাথায় রেখো যে যদি আমরা নাম দিয়ে নিই, এটা 1 নম্বর লাইন ছিল, ফার্স্ট ওয়ান, দিস ওয়ান ইজ সেকেন্ড 2, এটা ছিল 3, দিস ওয়ান ইজ 4, দিস লাইন ইজ 4th লাইন, দিস ওয়ান ইজ 5। এই যে লাইনগুলো তুমি ড্র করেছো, ভালো করে বোঝো যে অবজেক্ট যে লাইন দুটোর মধ্যে আছে, দ্যাট মিন্স ইট ইজ ইন বিটুইন 1 and 4, 1 নম্বর লাইন আর 4 নম্বর লাইনের মধ্যে অবজেক্ট আছে। সো ইমেজ উইল ফর্ম উইদিন দ্যাট 2 লাইন অর দোজ 2 লাইনস। বুঝতে পেরেছো তো? এই যে দুটো লাইন আছে 1 আর 4, তার মধ্যে ইমেজ তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে। And foot of the object will follow line 1 and top of object will follow line 4. It is technical aspect, মানে তুমি যেভাবে ইচ্ছা ছবি আঁকতে পারো, ছবিটা আঁকার পরে কোথা থেকে শুরু করেছিলে এটা তো বোঝা যায় না, বাট টেকনিক্যালি যদি আঁকো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। সুবিধা কি হবে সেই জায়গাটায় পরে আসছে। আমি এখানে যে কোনো একটা ইমেজ ধরে কনস্ট্রাকশনটা তৈরি করি। ধরো আমি রিয়েল ম্যাগনিফাইড ইমেজ তৈরি করতে চাইছি, তাহলে এগুলোকে বাদ দিয়ে দিতে পারি, এগুলো বাদ দিয়ে দিলাম। রিয়েল ম্যাগনিফাইড ইমেজ যখন তৈরি করব, তখন ইমেজের টপ, দ্যাট মিন্স ইট উইল বি ইনভার্টেড না, তাহলে টপ যে পয়েন্টটা, সেই পয়েন্টে ইমেজ এখানে তৈরি হয়েছে। তাহলে আমি কি করব, এই যে 4 নম্বর লাইন আর 1 নম্বর লাইনের মধ্যে ইমেজটা এঁকেছি, এই ইমেজে তো দুটো রিফ্র্যাক্টেড রেসে মিট করতে হবে, তাই না? একটা রিফ্র্যাক্টেড রে তো দিস ওয়ান is passing through optical center. What about second refracting ray? Second refracting ray, দেখো এই যে রেটা এঁকেছি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই রেটা এখানে শেষ হচ্ছে। তাহলে সেকেন্ড রিফ্র্যাক্টিং রে আঁকার জন্য আমি কি করব, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা শুধু অ্যাড করব। ঠিক আছে, এবারে রে দিয়ে দাও, ডিরেকশন, বেস রে দুটো দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম এ বি, ইট উইল বি বি ড্যাশ এ ড্যাশ। ইট ইজ ফাইনাল ইমেজ ফর্ম। বুঝা গেছে? আমি একদম সহজে তোমাদেরকে ইমেজ কনস্ট্রাকশনটা দেখালাম, একদম সহজ। ইট ইজ কল্ড 7 রে ডায়াগ্রাম, 7খানা দাগ তোমাকে দিতে হবে। এইবারে যদি দেখো যে এই লাইনটা 7th, এই যে 7th যে লাইনটা আছে, এই লাইনটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে পজিটিভ দিকে কোথাও ইন্টারসেক্ট করে, দেন ইট ইজ ফোকাস, তাই না? তাহলে পজিটিভ দিকে যদি ইন্টারসেক্ট করে তাহলে ফোকাসটা পজিটিভ আছে। আর যদি নেগেটিভ সাইডে ইন্টারসেক্ট করে অর ভার্চুয়ালি ইন্টারসেক্ট করে, then it will be negative focus. Positive focus means convex and negative focus means concave. তাহলে এখানে কোন দিকে ইন্টারসেক্ট করেছে পজিটিভ, সো ইট মাস্ট বি কনভেক্স লেন্স, তাই না? তাহলে এখানে কনভেক্স লেন্স একটা এঁকে নিলেই হলো। কনভেক্স লেন্স। এবারে তুমি যদি এগুলোকে মুছে দাও, 1 this 2 5 4 3 and 7, তুমি বলতে পারবে যে আমি কোথা থেকে কনস্ট্রাকশনটা শুরু করেছিলাম, তাই না? ছবিটা অ্যাজ ইট ইজ তোমাদের বইয়ে যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু যদি ছবিটা এভাবে আঁকো তাহলে তোমার সুবিধাটা কি হবে? আমরা সাধারণত যেভাবে ছবি আঁকি সেটা হলো যে ফোকাস f2f নিয়ে নিই, উল্টো দিকেও f2f নিয়ে নিই। মাথায় রাখতে হয় যে অবজেক্ট কোথায় বসালে এক্সটেন্ডেড বা ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করবে,
এটা 2f এ না f আর 2f এর মধ্যে না 2f এর থেকেও দূরে, সেই অনুযায়ী অবজেক্ট বসাতে হয়। বুঝতে পেরেছো তো? এখানে কিন্তু আমি শুধুমাত্র ম্যাগনিফাইড ইমেজ আঁকার জন্য কি করেছি, ইমেজটা একটু দূরে এঁকেছি, অটোমেটিক্যালি ম্যাগনিফাইড হয়ে গেছে। এটা হলো ইজিয়েস্ট ওয়ে। তোমরা বাড়িতে একটু চেষ্টা করে যদি 7টা লাইন দেওয়ার চেষ্টা করো বা একটু প্র্যাকটিস করো, দেখবে ইট উইল টেক ম্যাক্সিমাম 7 to 10 সেকেন্ড। ঠিক শুনেছো, ইন সেকেন্ড। ঠিক আছে, এই 7 to 10 সেকেন্ড টাইমে এই 7খানা দাগ দিলে মানে একটা ইমেজ কনস্ট্রাকশন হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার তোমরা যে ছবিগুলো এঁকেছো, এতদিন পর্যন্ত যেভাবে ছবি এঁকেছো, সেখানে প্রথমে একটা সুন্দর করে লেন্স এঁকেছো গোল করে, তারপরে অ্যাক্সিস গুলো টেনে, তারপরে অবজেক্ট ফর্মেশন করে, দেখবে তোমরা অনেকক্ষণ টাইম লেগেছে এবং সেখানেও একটা কনফিউশন থাকবে, অবজেক্টটা কোথায় নেব। এখানে অবজেক্ট তুমি যে কোনো জায়গায় নিতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায়। ঠিক আছে, শুধু সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবারে তোমাদের আগের গল্পের সঙ্গে মেলে কিনা একটু দেখে নাও। ধরো এটা যদি এফ হয়, তাহলে মোটামুটি চোখের আন্দাজে এখানে 2f হবে। এটা যদি এফ হয়, মোটামুটি চোখের আন্দাজে এখানে এফ হবে উল্টো দিকে, এবং প্রায় এরকম পজিশনে কোথাও 2f হবে। তাহলে তোমাদের যে গল্পটা চলছিল এতদিন পর্যন্ত, সেই গল্পটার সঙ্গে এটারও মিল আছে। অবজেক্ট রেখেছি কোথায়, এফ আর 2f এর মধ্যে, ইমেজ তৈরি হয়েছে 2f এর বাইরে, তাই তো? তার মানে যা তোমরা করেছো আমিও সেটা করেছি, শুধু কাজের কাজ কি হয়েছে না, ছবিটা অনেক সহজে আঁকা গেছে। এবারে তোমাদের যদি আগের পদ্ধতিটাই সহজ মনে হয় সেভাবে আঁকবে। এখানে এটা মানে জোর করে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, অনলাইনে তো একদমই না, মানে যেটা তোমাদের সহজ মনে হয়। এবারে যেটা আমাদের সুবিধার জায়গা, সেটা হলো যে যদি ছবি ভালো করে আঁকতে পারি তাহলে কি লাভ আছে। একটু লাভের কথাটা বলে, ধরো আমাকে বলেছে যে একটা অবজেক্ট 20 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি রাখা হয়, 20 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি অবজেক্ট রাখা হয়, তাহলে 3 টাইমস ম্যাগনিফাইড রিয়েল ইমেজ তৈরি হয়। আমি 3 লিখলাম, তো ইট উইল বি -3, এনিওয়ে 3 টাইমস ম্যাগনিফাইড রিয়েল ইমেজ তৈরি হয়। তো এটা ফোকাল লেন্থ কত? আমি কোনো ফর্মুলা জানি না, আমার হাতে স্টক হলো এই 7টা দাগ দেওয়া। ঠিক আছে, এইখান থেকে আমি কি করে ছবি থেকে কি করে ফোকাল লেন্থ বা লেন্সটা কিরকম হবে এগুলো বের করি, সেটা একটু দেখে নাও। খুব ইজি। u equals to 20 সেন্টিমিটার, এবং বলা হয়েছে যে অবজেক্ট ইজ প্লেসড 20 সেন্টিমিটারে, মানে অবজেক্টটাকে যদি রাখা হয় সত্যি করে, দেন অবজেক্ট মাস্ট বি রিয়েল, সো ইট ইজ নাথিং বাট -20 সেন্টিমিটার। তাই তো? ম্যাগনিফিকেশন মাইনাস প্লাস অনেক ঝামেলা আছে, তাই না? আমি এটার অ্যান্সার বের করি, দেখা যাক কিভাবে করা যেতে পারে। ধরো জানি না, রিয়েল ইমেজ ফর্ম করেছে, এই ছবি তো এর বাইরে আর কিছু হতে পারে না। তাহলে এখানে এই ডিসটেন্সটা হলো 20, তাহলে এটা যদি x হয়, এই লেন্থটা, হাইটটা যদি x হয়, দেন ইট উইল বি x। বলেছে 3 টাইমস ম্যাগনিফাইড রিয়েল, তাহলে এটা নিশ্চয়ই 3x। কোথাও অসুবিধা হওয়ার কথা না। এবারে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা দেখো সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এটা x, এটা 20 যদি হয়, এটা 3x হলে এই করেসপন্ডিং লেন্থটা 60 সেন্টিমিটার হবে না? তাই তো? আবার দেখো এটা x, এটা 3x আছে, তাহলে এই বেসটাও 1:3 রেশিওতে ডিস্ট্রিবিউটেড হয়েছে। এই ট্রায়াঙ্গেল দুটোও তো সিমিলার, তাই না? তাহলে এই ডিসটেন্সটা কত হবে? ইট ইজ 1/4, টোটালটা 1:3 রেশিওতে ভাগ হয়েছে, সো এই পার্টটা কত হবে? 1/4 অফ 60।
is 15 centimeter. This distance 1/4 of 60. It is equals to 15 centimeter. So focal length of this lens is 15 centimeter, and it is in positive side. So type of the lens will become convex, biconvex, any means. বুঝতে পারছো? ছবিটা যদি শুধু আঁকতে পারো, এখানে ম্যাগনিফিকেশন প্লাস লিখবো না মাইনাস লিখবো, অবজেক্ট মাইনাস লিখবো না প্লাস লিখবো, ইমেজ কোন দিকে হবে কি হবে না হবে অত জানার দরকার নেই। শুধু ছবিটা ঠিকঠাক আঁকতে পারলেই অ্যান্সার। মানে তোমরা যারা সাইন কনভেনশন জানো, পারো ভালো করে অ্যাপ্লাই করতে, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, তারা ম্যাথমেটিক্যালি বের করে নিতে পারে। আর যদি তোমার একটুখানি মিলিয়ে নেবার ব্যাপার থাকে, অনেক সময় পরীক্ষার সময় অ্যান্সার যেটা বের করলে সেটা কনফিউশন থেকে যায়, তখন যদি জিওমেট্রিক্যালিও একবার দেখে নাও, কতক্ষণ সময় লাগবে? ম্যাক্সিমাম 30 to 40 সেকেন্ড। একটা ছবি আঁকতে 10 সেকেন্ডের কাছাকাছি, আর এইটুকুনি ক্যালকুলেট করতে ইট উইল টেক ম্যাক্সিমাম 20 to 30 সেকেন্ডস। বুঝতে পেরেছো? তাহলে হবে সহজ ব্যাপার। এবারে এই 7টা দাগ দিয়ে বিভিন্ন রকম ছবি আঁকা একটু প্র্যাকটিস করে নাও, তাহলে 7 রে ডায়াগ্রাম হয়ে গেল নাকি? লেন্সের জেনারেল কনস্ট্রাকশন, মানে লেন্স মেকারস ফর্মুলা এটাও হয়ে গেছে। লেন্সের সিম্পলি ছবি আঁকার পদ্ধতিটা তোমাদের দেখালাম। এবারে ওই 1/v - 1/u = 1/f জানো সবাই এগুলো, তবুও একবার দেখিয়ে নেওয়া, একটু দেখে নাও সহজ জিনিস। সেটা হলো যে ধরো 7 এর ডায়াগ্রামটাই ফলো করি। ধরো এটা 1 প্রিন্সিপাল অ্যাক্সিস, this one is 2, this one is 3, অবজেক্ট আমি একটু বড় করে আঁকলাম সুবিধা হবে, this one is 4, retro optical center, this one is 5। দেখবে তোমরা যখন ছবি আঁকবে এই 5খানা লাইন দেখবে সব কেসেই সেম হবে, সব ক্ষেত্রে 5খানা লাইন সেম থাকবে। দিস ইজ retro optical center। যেটা ডিফার করবে সেটা হলো 6th and 7th লাইন। আমি আগের মতনই এক্সটেন্ডেড ইমেজ আঁকছি, তবে এক্সটেন্ডেড ইমেজ এখানে আঁকতে হবে, তাহলে এক্সটেন্ডেড হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে ইমেজটা বড় হয়েছে অবজেক্টের থেকে। আর এটা হলো লাস্ট লাইন। ঠিক আছে, it will be convex lens, আমি লেন্সটা আঁকছি না। this one is A, this one is B, so it will be B dashed, A dashed, এটা ফোকাস, এটা অপটিক্যাল সেন্টার, এর নাম দিয়ে নিলাম C, অপটিক্যাল সেন্টার, এই পয়েন্টটার কিছু একটা নাম দিলাম P। ঠিক আছে, এখানে অবজেক্ট ডিসটেন্স, this one is object distance U, this one is F, and this one is V। এটা নেগেটিভ সাইডে আছে, so it will be নেগেটিভ। এটা পজিটিভ সাইডে আছে, এটাও পজিটিভ সাইডে আছে। সাইন কনভেনশন, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস যদি হয় এই পয়েন্টটা অরিজিন, অরিজিনের টুয়ার্ডস দিস, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনটা পজিটিভ, এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনটা নেগেটিভ নিতে হবে। এবারে আমরা সহজে প্রমাণটা করে নিই। এবিসি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এবিসি, এন্ড এ ড্যাশ বি ড্যাশ সি, এই যে দুটো ট্রায়াঙ্গেল পেয়েছো, ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ সি, these two are similar। সিমিলার ট্রায়াঙ্গেলের কেসে হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস হবে, so it is AB by A dash B dash equals to BC
বাই CB ড্যাশ লিখলাম। Again, these two triangle DCF and this triangle A dash B dash F, these two triangles are similar also. এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, সদৃশ ত্রিভুজ, তাই না? তাহলে এর কেসেও this one PC by it is A dash B dash, it is equals to CF by FB dash, ঠিক আছে? AB and PC are same in length, so PC can be replaced by AB or AB can be replaced by PC. আমি এটাকে রিপ্লেস করছি, so it can be written as AB by A dash B dash equals to CF by FB dash. তাহলে এখানে দেখো AB by A dash B dash and in this equation AB by A dash B dash tells a different story. আলাদা আলাদা দুটো রেশিও আছে, আমি এই দুটোকে ইকুয়াল করে BC by CB dash equals to CF by FB dash. Now যতগুলো আমাদের ডিসটেন্স আছে, অল ডিসটেন্সেস আর মেজার্ড ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। এটা লেন্সের কেসেও যেরকম, মিররের কেসেও সেম, বাট মিররের কেসে মেজার করতে হয় পোল থেকে, ঠিক আছে? তাহলে এখানে অপটিক্যাল সেন্টার থেকে যদি মেজার করি, প্রত্যেকটাই সি থেকে যদি মেজার করা হয় তাহলে প্রত্যেকটাতেই দেখো সি আছে, শুধু এটাতে সি নেই। সো এফবি ড্যাশটাকে আমাকে ট্রান্সফর্ম করে নিতে হবে, ইট ইজ সিএফ বাই এফবি ড্যাশ, এটাকে আমরা লিখব সিবি ড্যাশ মাইনাস সিএফ। ক্লিয়ার? নাও ভ্যালুগুলো বসিয়ে নিই, বিসি মাইনাস ইউ divided by CB dash plus V equals to CF means F divided by CB dash means V minus F. তাই তো? ক্রস মাল্টিপ্লিকেশন, মাইনাস UV প্লাস UF equals to VF, और এটাকে এইভাবে লেখো মাইনাস ইউভি প্লাস ইউএফ মাইনাস ভিএফ ইকুয়ালস টু 0। প্রত্যেকটা পার্টকে ইউভিএফ দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা এরকম হবে মাইনাস 1 বাই এফ প্লাস 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 0। দিস ইকুয়েশনের এই যে ইকুয়েশনটা পেয়েছো, এই ইকুয়েশনের এই পার্টটা যদি সাইড চেঞ্জ করো, then it will be written likewise 1 by v minus 1 by u equals to 1 by f। এই ইকুয়েশনটা তোমরা আগেও বহুবার প্রুভ করেছো, আর একবার এই ইকুয়েশনটা আমরা তৈরি করে নিলাম যাতে আমাদের সুবিধা, ঠিক আছে? আবার 1 by f এটা এক্সক্লুসিভলি পাওয়ার, and using Lensmaker's formula you can write down mu minus 1 into 1 by r1 minus 1 by r2, mu relative minus 1 in any means। এই ইকুয়েশনটা তোমাদের কাজে লাগবে। এই ইকুয়েশনটা শুধু অবজেক্ট আর ইমেজের পজিশনের রেসপেক্টে ফোকাস, বা ফোকাস দেওয়া থাকলে অবজেক্ট ইমেজের পজিশন কোথায় হবে, অবজেক্টের রেসপেক্ট ইমেজ, বা কি রকম ইমেজ তৈরি করতে গেলে কি ধরনের বা কোথায় অবজেক্ট রাখতে হবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা কোথাও কোথাও তোমাদের কাজে লাগবে, জেনারেলাইজড ইকুয়েশন, এটা তোমাদের আগে পড়া। এখানে যদি ফাইনালি লেন্সটা এঁকে নাও তাহলে ইট উইল বি কমপ্লিটেড। আমরা যেটা করব সেটা হলো যে এর একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন মিন্স ইট ইজ কল্ড স্ক্রিন মেথড, লেন্স অ্যান্ড স্ক্রিন মেথড to determine focal length of any lens, actually convex lens, ঠিক আছে? একটা কোনো মিরর আছে, তার সাহায্যে তুমি কি করে ইমেজ ফর্ম করো সেগুলো মিররের কেসে দেখেছো।
লেন্সের কেসে আমরা দেখে নিলাম যে লেন্সের কেসে কি করে ইমেজ ফর্ম করা যাবে। এবারে স্ক্রিন যদি দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারছো স্ক্রিনে কখনো ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়, স্ক্রিনে যেটা ফর্ম হয় দ্যাট ইজ রিয়েল ইমেজ। তাহলে স্ক্রিনে রিয়েল ইমেজ ফর্ম করার জন্য কনভেক্স লেন্স ইউজ করতে হবে, এবং কনভেক্স লেন্স দিয়ে ইমেজ ফর্ম করলে আমরা দেখে নেব যে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ ওই ইমেজ ফরমেশনের উপর ডিপেন্ড করে আলাদা করে বের করা যায়। সেটা কি করে করা যেতে পারে একটু দেখে নিই। সহজ জিনিস একটু বুঝে নিতে হবে। ইট ইজ কল্ড থিওরাম অফ কনভেক্স লেন্সেস, থিওরাম অফ কনভেক্স লেন্স ফর রিয়েল ইমেজ অর ইমেজ অন স্ক্রিন। দেখো ধরো এটা এক্স অ্যাক্সিস, এখানে কোথাও অবজেক্ট আছে, and this one is y axis, লেন্স আমি এখানে রাখবো, and here a screen is placed, এখানে একটা স্ক্রিন রাখা আছে পর্দা। দেখতে পাচ্ছ তো এখানে একটা স্ক্রিন রাখা আছে, this one is the screen। আমাকে এই স্ক্রিনের উপরে ইমেজ ফর্ম করতে হবে। তাহলে খুব সহজ বিষয়টা দেখো, 4 নম্বর রে যেটা নেব সেটা একদম স্ট্রেট বাড়িয়ে দাও, বাড়িয়ে স্ক্রিনের উপরে কোনো একটা পয়েন্টে মিট করবে। এই রেটা নাও, এটা এই পয়েন্টে যদি মিট করে তাহলেই তো স্ক্রিনে ইমেজ ফর্ম করবে। তাহলে ফাইনালি তোমার কাজটা হলো এই যে রেটা নেব এই রেটা যেন স্ক্রিনের উপরে মিট করে, এটা তোমাকে দেখে নিতে হবে। এখানে স্ক্রিনের উপরে মিট করেছে, তাহলে ফাইনাল ইমেজ যেখানে ফর্ম হবে এই পয়েন্টের জন্য দ্যাট উইল বি দিস ওয়ান। ইফ ইট ইজ বি it will be b dash position, তাই না? ফাইনাল ইমেজ যেটা তৈরি হবে that will be this one। একই ছবি দেখো 3 বার আঁকা হয়ে গেল, তোমাদেরও ছবির কনস্ট্রাকশনটা মোটামুটি রেডি হয়ে যাবে। লাইনটা একটু বেঁকে গেছে, এবারে যেটা দরকার সেটা হলো যে এখানে this distance, এই যে ডিসটেন্সটা, এই টোটাল ডিসটেন্সটা ধরে নাও d, d is distance between object and screen, and in this case এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা ধরে নাও x, so this distance will be d minus x। আমি ডিসটেন্স বলছি, ঠিক আছে? এইটুকুনি যদি x হয় এটা হবে d minus x, বাট অবজেক্ট সাইড এটা যদি অপটিক্যাল সেন্টার হয়, অবজেক্ট সাইডে নেগেটিভ হলো, তাহলে আমি একদম সাইন অনুযায়ী বসিয়ে রাখলাম, ইট ইজ মাইনাস x, ইট ইজ প্লাস d minus x। ঠিক আছে? এবারে জেনারেল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন বসাও, 1/v minus 1/u equals to 1/u। তাহলে v it is 1/d minus x, v plus d minus x আছে, minus 1/minus x, দেখো মাইনাস আছে, equals to 1/f। এটা প্লাস কেন নিলাম? কোন দিকে আছে? পজিটিভ সাইড, তাই তো? So 1/d minus x plus 1/x, it is equals to 1/f, that is d minus x into x, it is x plus d minus x equals to 1/f, x will be cancelled, that is dx minus x square equals to df।
or x square minus dx plus df equals to 0. তাই তো? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর আমরা দুটো রুট পেতে পারি। সে দুটো রুট রিয়েল হতে পারে, দুটো রুট ইমাজিনারি হতে পারে, তাই না? ইমাজিনারি মানে যদি x এর দুটো ইমাজিনারি ভ্যালু বেরোয়, তার মানে সেই কেসে ইমেজ ফর্ম হবে না, নাকি? একদমই না। ইমেজ ফর্ম হবে, বাট স্ক্রিনে ফর্ম করবে না। এখানে স্ক্রিনে ইমেজ ফর্ম করার জন্য অবশ্যই x এর ভ্যালুটা রিয়েল হতে হবে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল সলিউশন ধরে যদি আমি করি, তাহলে x ইকুয়ালস টু কত লেখা যাবে? x ইকুয়ালস টু d প্লাস মাইনাস রুট আন্ডার d স্কয়ার মাইনাস 4df বাই 2। দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c টাইপের ইকুয়েশন, তাই না? এখন এই x টা যদি পজিটিভ হতে হয়, আই মিন রিয়েল হতে হয়, ইন দ্যাট কেস এর যে ডিসক্রিমিনেন্ট আছে, নিরূপক, এই ডিসক্রিমিনেন্ট মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0। সো ফর বিং x বি রিয়েল, আমাকে কি লেখা যেতে পারে? d স্কয়ার মাইনাস 4df, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে d মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 4। অর্থাৎ কোন ক্ষেত্রে এই লেন্স তার জন্য ইমেজ ফর্ম যদি করতে চাও, তাহলে অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে যে ডিসটেন্স, সেটা 4 টাইমস অফ ফোকাল লেন্থ যদি না হয়, ইমেজ ফর্ম করবে অ্যাট লিস্ট 4 টাইমস হতে হবে। যদি ইকুয়ালস টু 4 হয়, d ইকুয়ালস টু 4f, in that case only x এর ক্ষেত্রে এখানে only একটা সিঙ্গেল অ্যানসার হবে, বলো না? x এর একটা সিঙ্গেল অ্যানসার পাওয়ার মানে হলো যে লেন্সটা একটা কোনো পজিশনে বসালেই ইমেজ ফর্ম করবে, অন্য কোনো পজিশনে বসালে ইমেজ পাওয়া যাবে না। ঠিক আছে? ইমেজ পাওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে লেন্সটাকে একটা মাত্র পজিশনে বসালেই ইমেজ ফর্ম করবে। and in that case d equals to 4f, এই ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, and x will be 4f by 2, that means 2f। অর্থাৎ এই দুটো ডিসটেন্স যদি 4f হয়, তাহলে এখান থেকে 2f ডিসটেন্সে, দ্যাট মিন্স এক্স্যাক্টলি মিড পয়েন্টে যদি লেন্সটা রাখো, তাহলেই ইমেজ ফর্ম করবে। and in that case এখান থেকে টোটাল ডিসটেন্স 4x, এই 2x ডিসটেন্সে, বা এখান থেকে 4f ডিসটেন্স নিয়েছো, এখান থেকে 2f ডিসটেন্সে লেন্স রেখেছো, তাহলে ইমেজ ডিসটেন্স ইজ অলসো 2f, তাই না? ইমেজ ডিসটেন্স 2f, অবজেক্ট ডিসটেন্স 2f অর মাইনাস 2f, হোয়াটএভার, তাহলে কি হবে? অবজেক্টের যা সাইজ, ইমেজের সাইজ সেম হবে, তাই তো? তোমরা তো জানো যে 2f ডিসটেন্সে অবজেক্ট রাখলে কনভেক্স লেন্সের কেসে 2f ডিসটেন্সে ইমেজ ফর্ম হয়, তাই না? তাহলে গল্পটা তো আগের গল্পই আছে। আমার যেটা দরকার সেটা যদি d গ্রেটার দেন 4f যদি না, if d গ্রেটার দেন 4f, তাহলে কি হবে? d গ্রেটার দেন 4f হলে x এর দুটো ভ্যালু বেরোবে, সিম্পলি বেরোবে না? এবারে আমি ওই দুটো ভ্যালু নিয়ে একটু লড়াই করি, এই জায়গাটা মুছে দিই। দেখো, তাহলে x1 ইকুয়ালস টু নিয়ারেস্ট ভ্যালুটা লিখছি d মাইনাস রুট আন্ডার d স্কয়ার মাইনাস 4d বাই 2, নিয়ারেস্ট।
and second one x2 equals to d plus root under d square minus 4d by 2. তাহলে এই কেসে x1 is nothing but value of u1, that is প্রথম ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স যেটা ছিল, তাহলে এখানে ইমেজ ডিসটেন্স এখানে u1 ইকুয়ালস টু কত হবে মাইনাস d মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2, তাই তো? তাহলে v1 কত হবে? ইট ইজ d মাইনাস দিস ওয়ান, তাই না? d মাইনাস এটা যদি করি তাহলে দাঁড়ায় দেখো d প্লাস রুট আন্ডার d স্কয়ার মাইনাস 4df বাই 2 v1। একই রকম ভাবে এখানে u2 এটা কত হবে? মাইনাস সাইডে আছে, আমি শুধু মাইনাস সাইনটা লিখলাম এখানে, d প্লাস রুট আন্ডার d স্কয়ার মাইনাস 4df by 2. So v2 it will be d minus this one, এটা কত হবে? d minus root under d square minus 4df by 2। বুঝতে পেরেছো? দেখো এখানে অবজেক্ট ডিসটেন্স যেটা ছিল এটা সেকেন্ড কেসে ইমেজ ডিসটেন্স হয়েছে, ফার্স্টের কেসে যেটা ইমেজ ডিসটেন্স ছিল সেটা সেকেন্ড কেসে অবজেক্ট ডিসটেন্স হয়েছে না, তাই তো? তাহলে এখানে লেন্সটাকে কতটা শিফট করানো হয়েছে, শিফট অফ দা লেন্স, শিফট ইকুয়ালস এটা গ্রেটার ডিসটেন্স এটা স্মলার ডিসটেন্স, তাহলে শিফট কত হবে? d plus root under d square minus 4df by 2 minus d minus root under d square minus 4df by 2, it is equals to root under d square minus 4df, তাই তো? বোথ সাইড স্কয়ার করে শুধু f এর ভ্যালুটা বের করে নাও, তাহলে f ইকুয়ালস টু কত হবে? d স্কয়ার মাইনাস s স্কয়ার ডিভাইডেড বাই 4d, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে এই ইকুয়েশনটাকে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে অবজেক্ট স্ক্রিন এই মেথডে এই কনভেক্স লেন্সটার ফোকাল লেন্থ ডিটারমিন করা যায়, ঠিক আছে? এটা অনেক জায়গাতে প্র্যাকটিক্যালেও করানো হয়, লেন্সটাকে সরিয়ে দুটো পজিশনে একটা প্রপার ইমেজ ফর্ম করে, বা ম্যাথমেটিক্যালিও যদি কোথাও দরকার পড়ে এটাকে কাজে লাগাতে পারে। এখানে আরেকটা জিনিস বোঝা, সেটা দেখো যে আমি যদি এই এস ফ্যাক্টরটা এখানে ইউজ করি, দিস এস ফ্যাক্টর, এই বিষয়টা যদি আমি এখানে ইউজ করি তাহলে এটাকে কত লেখা যেতে পারে দেখো তো? v1 equals to d plus s by 2 and u1 it is equals to minus d minus s by 2, তাই তো? তাহলে এখানে ম্যাগনিফিকেশন কত হবে ইন দিস কেস? ম্যাগনিফিকেশন ইন দিস কেস m1 equals to minus of d plus s by d minus s, তাই না? এই কেসে u2 এটা হয়ে যাবে মাইনাস অফ d plus s by 2 and v2 it is d
minus s by p. So in this case magnification n2 it is equals to minus d minus s by d plus s. দেখো ম্যাগনিফিকেশনটা উল্টে গেছে। So you can write down m1 m2 product of the magnification is always 1. তার মানে যদি একটা কেসে ডাবল ম্যাগনিফিকেশনের ইমেজ ফর্ম করে তাহলে আরেকটা ইমেজ অবশ্যই হাফ হবে, তার ম্যাগনিফিকেশন হাফ হবে। বুঝতে পেরেছো তো? এটা আমাদের এন্ট্রান্সের সময় কোথাও না কোথাও কাজে লেগে যেতে পারে। n ratio of this magnification is d plus s whole square is to d minus s whole square. এটাও লিখে দিই, তোমাদের যারা স্ক্রিনশট নিয়ে রাখছো তাদের কাজে লাগবে। that is ratio of magnification m1 is to m2 it is equals to d plus s square is to d minus s square. এই ইকুয়েশনটাও তোমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যানালাইসিস করে দেখে নিলাম যে স্ক্রিনে ইমেজ ফর্ম হওয়ার কন্ডিশন কি আছে, অ্যানালাইসিস করেছি। কোন কন্ডিশনে একটা মাত্র পজিশনে ইমেজ ফর্ম করবে সেটাও দেখেছি, কোন কন্ডিশনে দুটো ইমেজ ফর্ম করবে এবং দুটো ইমেজ ফর্ম করলে সেই ইমেজগুলোর মধ্যে রিলেশন কি হবে সেটাও দেখে নিয়েছি। ঠিক আছে, ইমেজগুলোর মধ্যে বা অবজেক্টগুলোর মধ্যে নয়, ম্যাগনিফিকেশন গুলোর মধ্যে। ইন এনি মিন্স আমরা যদি এবারে আরেকটা ইকুয়েশন তৈরি করে রাখি অসুবিধা কি আছে? কিরকম ইকুয়েশন বলো তো এন্ট্রান্সের ক্ষেত্রে কাজে লাগে? সেটা হলো যে কোনো কেসে যদি অবজেক্টের সাইজ s হয়, আমরা অনেকবার s ইউজ করেছি, তবু অবজেক্টের সাইজ যদি s হয় এবং দুটো ইমেজের সাইজ যদি i1 আর i2 হয়, তাহলে ফার্স্ট ম্যাগনিফিকেশন যেটা হবে দ্যাট ইজ i1 by s and second magnification will be i2 by s. তাই না? ভালো করে বোঝো, এটা মাইনাস হলে দুটোই মাইনাস হবে, অসুবিধা কিছু নেই। প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিফিকেশন কত ছিল? 1। প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিফিকেশন, সো s ইকুয়ালস টু কত হবে? s equals to root under i1 i2। অনেক এন্ট্রান্স এক্সামিনেশনে শুধুমাত্র এই ইকুয়েশনটার হেল্প নিয়ে অঙ্ক করতে দেয়। ঠিক আছে, দেখো কটা ইকুয়েশন পাওয়া গেল? this one m1 m2 equals to 1, this one and this one। এই চারখানা ইকুয়েশন আমাদের বোর্ডের জন্য খুব কাজে না লাগলেও এন্ট্রান্সের জন্য কাজে লাগবে। যখন ছবি করলাম এটাই বা বাকি রাখি কেন? লেন্সের ছবিটাও এঁকে দিই, তাহলে তোমাদের সমস্তটাই থেকে গেল। This one is the lens, that convex lens যেটাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে ঘাটাঘাটি করব। সো লেন্সের বেসিক জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের এই হিউম্যান আই আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা নিয়ে কিছু জায়গা দেখব। আর যেটা দেখার সেটা হলো অঙ্ক, তাই না? লেন্সের ক্ষেত্রে অঙ্ক করার জন্য তোমাদের যে সমস্যাটা হবে প্রথমে সেটা হলো সাইন কনভেনশন। যদি সাইন কনভেনশনটা কোনোভাবে ঠিক করে নিতে পারো তাহলে লেন্সের অঙ্ক আটকাবে না। মানে তোমাদের 12-এ যত রকম প্রবলেম আছে তার মধ্যে সবথেকে সহজে সলভ করা যায় লেন্স। আবার লেন্সের অঙ্ক যদি সাইন কনভেনশন ঠিকঠাক না থাকে লেন্সের অঙ্ক সলভ করা সবথেকে কঠিন, মানে অনেক রকম গন্ডগোল তৈরি হয়ে যাবে। সুতরাং অঙ্ক সলভ করার সময় শুধুমাত্র সাইন কনভেনশনটা ভালো করে দেখবে, বাকিটা হয়ে যাবে।